একজন ইউটিউবার আসবেন, ভিডিও করবেন, টাকা নিয়ে চলে যাবেন। বাহ, আমি কিন্তু সেটা না। আমি রয় মানিক, রফিকুল ইসলাম মানিক। আমার চ্যানেলের নাম চিত্রপুরী কৃষি চিত্র। না খায়া থাকা আমার অভ্যাস আছে। আমি যেটা ইনকাম করব 100% হালাল। একমাত্র আমার চিত্রপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেল, রয় মানিক ফেসবুক পেজে এটা পাবেন না। 10 জনের মধ্যে আমি একজন হতে চাই। আপনি বাড়ি করে দিয়েছেন কটা এখন পর্যন্ত? 200-র কাছাকাছি। 200 বাড়ি তো আমার মনে হয় না যে কোনো এমপিও করেছেন কোনো এলাকায়। আমার সঙ্গে যোগাযোগ করবে, তাৎক্ষণিক আমি আসবো, এসে আমি নিজে দাঁড়িয়ে থেকে ঘর দেবো। পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন করাটা, যেটা আজকে আমাদের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার বাড়িতে 50, 60, 100 জন মানুষ এসে খাচ্ছে। আল্লাহ হয়তো আমার এই দুটো হাত পছন্দ করেছে। আপনি দেখেন, আপনি অনেকগুলো ডাইমেনশনে গেছেন। কিন্তু এক সময় আমার বাড়িতে চুলাও জ্বলতো না। সেটা তো আমার অপরাধ না, আমার পারিবারিক অসচ্ছলতার কারণে আমি পারিনি। টাকাটা দেবে কে? গুগল কিভাবে দেবে? 12 তারিখে 12টার সময় 12,000 টাকা প্রথম টাকা পাইছি আমি। সর্বোচ্চ ইনকাম কত ছিল এক মাসে? এক মাসে সর্বোচ্চ 8 লাখ টাকা পর্যন্ত পাইছি। অনেকে আমাকে হিংসা করেন, জলে অসুবিধা নেই। স্থানীয় পর্যায়ে থেকেও যে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত মুখ হওয়া যায় এবং কাজের মাধ্যমে নিজেকে একটা ব্র্যান্ড লেভেলে নিয়ে যাওয়া যায়, তিনি হচ্ছেন রয় মানিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স তারজি কিবরিয়া শোতে। যারা আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা নিশ্চয়ই জানবেন যে নেক্সাস টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স তারজি কিবরিয়া শো। আজকে যাকে নিয়ে আমি সময় কাটাবো তাকে সবাই চেনেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রেখেছেন, তার কন্টেন্ট দেখেননি, এরকম লোক পাওয়া খুবই দুষ্কর। এবং আমরা যখন অফলাইনে কথা বলছিলাম তখন আমরা বলছিলাম যে আমি তার কত বড় ফ্যান। যদিও তার কাজের ধরন আমার কাজের ধরন আলাদা, কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি, যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, সুতরাং গ্রামের যে কোনো কিছু আমাকে খুব টানে। এবং তার কন্টেন্টগুলো দেখলে আমি আসলে মাটির গন্ধ পাই, বাংলাদেশের কালচার পাই, সংস্কৃতি পাই, মা মাটির গন্ধ যেটাকে বলে আমরা, সেটা পাই। তো তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মানিক। চলুন তাকে আমরা স্বাগত জানাই। আমি খুবই সম্মানিত বোধ করছি আপনাকে আজকের অনুষ্ঠানে পেয়ে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমিও খুব আনন্দিত, গর্বিত। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি একটু জানতে চাই যে রয়তে কি হয়? আমার পুরো নাম হচ্ছে রফিকুল ইসলাম মানিক। ওটা শর্ট করে আপনি রয় করে রফিকুলের ইসলামের রস্যই আর মানিক। আপনার যে ব্র্যান্ডটা দাঁড়িয়েছে চিত্রপুরী, জি হ্যাঁ, এবং আমি জানি না এগুলো আপনি খুব কৌশলে করেছেন কিনা। যেমন ধরেন, আমি যদি আমার কথা বলি, যে আমি নিজেও যেসব কন্টেন্ট নিয়ে কাজ করি, সেখানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে আমার একটা প্রতিষ্ঠান আছে, সেটার নাম মানুষজন জানে না, আরজি কিবরিয়া ছাড়াও জানে না, এবং এটা খুবই কঠিন যে একটা ব্র্যান্ড নেম এস্টাবলিশ করা। সেখানে আপনার নামও এস্টাবলিশ হয়েছে, চিত্রপুরীর নামটাও হয়ে গেছে। এগুলো কি আসলে চিন্তা ভাবনা করে করেছেন নাকি জাস্ট মানুষের? আসলে আপনি জানেন কিনা জানি না, আমি মূলত একজন ফটোগ্রাফার। জি। 1988 সালের 12ই ডিসেম্বরে আমার ফটো স্টুডিও ওপেন হয়। ওইটার নাম ছিল চিত্রপুরী ফটো স্টুডিও। আচ্ছা, আমি ঠিক ওই নামটাই রেখে দিয়েছি। এবং ওই ধারাবাহিকতায় আপনি হচ্ছে ইউটিউবে কাজ করে চলে গেছেন। বিউটিফুল। সো আমি যদি আরেকটু পেছনে যেতে চাই, আপনার পরিবারের খবর, কেমন পরিবারে জন্মগ্রহণ করেছেন, শৈশবের কি কি মনে পড়ে, সবকিছু একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আপনার বাড়ি তো সিরাজগঞ্জ, আমি জানি। সিরাজগঞ্জের উল্লাপাড়াতে। জি, একটু যদি বলতেন আমাদেরকে। আমি আসলে একেবারে মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। আমার ভাই বোন মোট 9 জন, অর্থাৎ আমরা 6 ভাই 3 বোন। আমি মেঝো। বেড়ে ওঠা উল্লাপাড়াতেই, খুব কষ্টের মধ্যে দিয়ে। এখনো যে বলবো যে উঠে আসছি তা না, এখনো দৌড়াচ্ছি, সেই ছোটবেলার থেকেই দৌড়াচ্ছি। আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, লেখাপড়াও আসলে তেমন ভাগ্য জোটেনি। 14 বছর বয়স থেকে আমি জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। ওর থেকে দৌড়াচ্ছি, এখনো দৌড়াচ্ছি। বাবা কি করতেন আপনার? কাপড়ের ব্যবসা করতেন। আচ্ছা। আপনারা জানেন সিরাজগঞ্জ কাপড়ের জন্য বিখ্যাত। আমার বাবা কাপড়ের দোকান ছিল, দোকানদারি করতেন। আমরা পরিবারের সদস্য আসলে অনেক ছিল। আমরা যেহেতু 6 ভাই 3 বোন 9 জন, পরিবারটা আসলে ছোট্ট একটা দোকান থেকে অনেকটাই হিমশিম খেতে হয়েছে বাবাকে। এর মধ্যে থেকে চেষ্টা করেছে লেখাপড়া করানোর, কিন্তু একটা সময় এসে ব্যবসা মন্দা যাচ্ছিল, লেখাপড়ার খরচও তেমন দিতে পারছিল না।
আমি আমার ইমিডিয়েট বড় ভাই যেটা এসএসসি আসলে দেওয়ার সৌভাগ্য হয় নাই। ও ক্লাস 9-এ গিয়ে ওটা ইতি টানতে হয়েছে। এটা দারিদ্রতার কারণে। হ্যাঁ, দারিদ্রতার কারণে। তখনই দুই ভাই কর্মে ঝাঁপিয়ে পড়ি। আমার আবার ছোটবেলা থেকে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করার একটা হবি ছিল, ভালো লাগতো। স্কুলে যখন যেতাম তখন স্কুল থেকে ফেরার পথে কার বাড়িতে ফুলের গাছ আছে ওই পাতাবাড়ির গাছ ডাল ভেঙে নিয়ে আসতাম, নিয়ে এসে বাড়ির আঙিনায় লাগাতাম। ছোটবেলা থেকে এই ঝোঁকটা ছিল। যাই হোক, 14 বছর বয়সে সালটা 81-তে ক্লাস 8-এ ছিলাম, 82-তে 9-এ 3 থেকে 4 মাস ক্লাস করেছিলাম, কিন্তু স্কুলের বেতনটাই দিতে পারিনি। তখন বাড়িতে যথেষ্ট অভাব ছিল। অনেক সময় আমার ভিডিওতে বলি, আমার যারা দর্শক আছে অনেকেই যারা ভালোবাসে তারা বিষয়টা পজিটিভভাবেই নেয়, আর কিছু কিছু মানুষ কমেন্টস করে, হ্যাঁ এই মানিক আগে ভাতই পাইতো না, এখন গাড়িতে চড়ে বেড়ায়। তো আসলে আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বলতে চাই, হ্যাঁ একটা সময় বাবা দরিদ্র ছিল, আমরা লেখাপড়া করতে পারিনি, কষ্টে জীবনযাপন করেছি, কিন্তু আমরা বিপথে যাইনি। 14 বছর বয়সে আমি একটা ফটো স্টুডিওতে ঢুকি এবং তাদের স্বাভাবিকভাবে যে হেল্পারি করা, ঘর ঝাড় দেয়া, ফার্নিচার মোছা, ক্যামেরা স্ট্যান্ড এগিয়ে দেয়া, এই কাজগুলো তো স্বাভাবিকভাবে করতে হয়েছে। তো একদিন আমার ওস্তাদ যে তিনি বাড়িতে গেলেন দুপুরে, তুমি থাকো আমি খাওয়া দাওয়া করে আসি। এই সময় একটা কাস্টমার আসে। আচ্ছা, কাস্টমার আসার পর সাহস করে ছবি উঠালাম। তো এমনি তো আর ক্যামেরা হাতে দেয় না, শুধু হেল্পারি, ওই খালি বাটি ঘষে মোছা টোছা এইগুলো। তো যাই হোক, আমি চিন্তা করলাম যে ছবি তো ঠিক হবেই না, ভালো হবেই না, ওস্তাদ তো বকা দেবেই। ঠিক বকা দেওয়ার সময় আমি জিজ্ঞাসা করব, কেন বকা দিলেন, কি সমস্যা হয়েছিল, মানে শেখার জন্য। হ্যাঁ। তো যাই হোক, বিষয়টা তেমনই হলো। আসার পরে, এই মানিক তুমি ছবি তুলছো? জি ভাই ছবি উঠেছি, কাস্টমার দেরি করলো না, উঠা রাখি। তো হয় নাই তো, কি হয়েছে? হেজি হচ্ছে। ভাই হেজি কি? আউট অফ ফোকাস। আউট অফ ফোকাস কি? কয় গোলা। বললেন তাহলে এটা কিভাবে ক্লিয়ার করতে হয়? কয় যে এই যে ফোকাস রিং আছে, এটা ক্লিয়ার করতে হয়। লেন্স। ওই একদিন। আপনার কি আগে থেকে চিন্তা ভাবনা ছিল যে আপনি কোন একদিন একটা নিজের স্টুডিও করবেন? না, ওই সময় যখন আমি স্টুডিওতে ঢুকি তখন তো একটা আশা ছিল যে কখনো যদি আল্লাহ করতে দেয়, কোনোভাবে যদি কাজ শিখতে পারি, একটু পয়সা ম্যানেজ হয়, আমি তো একটা ফটো স্টুডিও। কত টাকা মাসিক মাইনে পেতেন ওই সময়টাতে? প্রথমে বেতন দিত না, শুধু খাওয়া। তো যখন বেতন চাইলাম, বললাম যে আমার বাড়িতে একটু সমস্যা, কিছু বেতন দেন। তো বললেন যে 50 টাকা বেতন, বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসে কাজ করতে হবে। তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসে কাজ করবো, 50 টাকা বেতন। আমি বললাম বেতন লাগবে না, আমি কাজ শিখবো। তখন আমার একটা মনে জিদ আসলো যে আমি কাজ ভালো করে শিখবো এবং আমাকে যেন মানুষ আগ্রহ সহকারে নেয় যে মানিক ভালো কাজ জানে। আমার জিদ তখন থেকেই। তখন তো আরও বেশি কাজে মনোযোগী হওয়ার পরে আমার পাশের উপজেলা শাহজাদপুর, আপনি জানেন তো, জানার কথা। হ্যাঁ। শাহজাদপুরে ওইখানে একটা ফটো স্টুডিও হয়, আপনি শুনে থাকবেন যে ফায়ার সার্ভিস অফিসার সেলিম নওয়াজ ভুঁইয়া, তিনি ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার ছিলেন এবং তার ফায়ার সার্ভিসে চাকরি করতেন। তো উনি একটা শখ করে ফটো স্টুডিও করেন, কিন্তু ওইখানে কর্মচারী ছিল না। তখন আমার এই উলাপাড়া স্টুডিওর মালিকের সঙ্গে কথা বলে যে আমাকে একজন কারিগর দিতে হবে। তখন উল্লাপাড়ার যে ওস্তাদ আছে তিনি বললেন যে ঠিক আছে, ওখানে কয়দিন যাও, ওনাকে একটু হেল্প করো। তো যাই হোক, 3 না 4 দিন পরে ওই মালিক আমাকে বলতেছেন যে মানিক তোমাকে ওখানে কত টাকা বেতন দেয়? বললাম তো আমাকে তো বেতন দেয় না, আমি কাজ শিখতেছি তো, এখন শিক্ষানবিশ। তুমি এখানে থাকো, তোমাকে 300 টাকা বেতন দেওয়া হবে। তখন তো আনন্দে কাঁদে ফেললাম। 300 টাকা, তার মানে প্রতিদিন 10 টাকা।
মহা খুশি। ওই দিন সবচাইতে আমার বেশি কান্না এবং আনন্দ লেগেছিল। যাই হোক 2 থেকে 2.5 মাস পরে বললো যে মানিক তোমার সুখবর আছে। যে কি? বাবা তোমার বেতন বাড়িয়ে দিয়েছে, এখন 450 টাকা বেতন। এইভাবেই যাই হোক 1000 টাকা বেতন। ওইখান থেকে আমার শুধু ইচ্ছা যে বেতন বড় কথা না, আমাকে ভালো কাজ শিখতে হবে। ওখান থেকে শুধু পত্রিকা দেখতাম আবশ্যক কলামে, যে ঢাকা গিয়ে কোনোভাবে কোথাও গিয়ে যদি ভালোভাবে কাজ শিখতে পারতাম। আমার কথা হলো আমি যেটাই করব যেন সবাই বলেন যে না মানিকের এই কাজটা ভালো। 10 জনের মধ্যে আমি একজন হতে চাই। হয়তো আমি লেখাপড়া করতে পারলাম না, সেটা তো আমার অপরাধ না, আমার পারিবারিক অসচ্ছলতার কারণে আমি পারিনি। কিন্তু সবাই যে লেখাপড়া শিখেই চূড়ায় ওঠে তা কিন্তু না। আমি তো দেখছি 2-4 ক্লাস যাই লেখাপড়া করেছি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি রুটি বানাতেন, আরো দেশ বিদেশে অনেকে আছে চা বিক্রি করতেন, তারা কিন্তু ভালো অবস্থানে আছে। আমি পারবো না কেন? আমি আমার অবস্থান থেকে আমি যে লাইনে আছে চেষ্টা করব, আমাকে এই লাইনে প্রথম হতে হতে হবে। এরপরে আসে 1988 সালে আমার এক কাকা সেনাবাহিনীর চাকরি করতেন। তিনি রিটায়ার করার পরে ওনার কিছু রিটায়ারকৃত টাকা, সেই টাকা দিয়ে আমাকে একটা ফটো স্টুডিও করে দেয়, সেটা লোনে। ওইটাই চিত্রপুরী? হ্যাঁ, ওইটাই নামটা আমি মনে থেকে আসলো যে এটা চিত্রপুরী নাম দেবো। এটাই উল্লাপাড়াতে? সেটাই উল্লাপাড়াতে। এবং এটা 1989 সালে হলো। স্টুডিও কি এখনো আছে? 1988 সালের 12 ডিসেম্বর, প্রায় 89 সাল বলা চলে। সো এটা কি এখনো আছে আপনার স্টুডিওটা? এই 2-3 বছর আগে বন্ধ করে দিয়েছে এই স্টুডিওটা। এই স্টুডিওর যে গল্প, আপনি সাদা কালো যুগের ছবি তুলতেন, তারপরে আপনি রঙিন বা ওই সমসাময়িক সময় রঙিন দেখেছেন, ক্যামেরার পরিবর্তন দেখেছেন, একই সাথে আপনি নিজেও পরিবর্তন হয়েছেন। একটা কথা আছে যে ওই যে আমরা যখন ছোটবেলায় পড়তাম বিভিন্ন, যদিও এই ভাব সম্প্রসারণ নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, যেটা হচ্ছে অতিকায় হস্তি লোপ পাইয়াছে, তেলাপোকা টিকিয়া আছে, টিকিয়া থাকায় চরম সার্থকতা। তেলাপোকা কেন টিকে থাকে, এটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে সে পরিবেশের সাথে নিজেকে মানায় নিতে পারে। পরিবর্তিত পরিবেশের সাথে সে নিজেকে মানিয়ে নিতে পারে। এবং আপনি দেখেন, আপনি অনেকগুলো ডাইমেনশনে গেছেন, কিন্তু ছবি থেকে ভিডিও শুধু না, কন্টেন্টে এসছেন, সাকসেসফুল হয়েছেন, এবং সেখানেও আপনি থেমে থাকেননি, বিভিন্ন ডাইমেনশনের সাথে আপনি ম্যাচ করেছেন, এবং সেটা ওই সিরাজগঞ্জের উল্লাপাড়াতে বসে থেকেই। আমরা আজকের এই অনুষ্ঠানে যাকে তুলে ধরছি তাকে সারা বাংলাদেশের মানুষ চেনেন। স্থানীয় পর্যায় থেকেও যে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত মুখ হওয়া যায় এবং কাজের মাধ্যমে নিজেকে একটা ব্র্যান্ড লেভেলে নিয়ে যাওয়া যায়, তিনি হচ্ছেন রয়ি মানিক। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। স্টুডিও আপনাকে কি দিল? ওখানে আপনি কি পেলেন? সফলতার কতটুকু পেলেন? কি ধরনের অভিজ্ঞতা হলো? বেশ ভালো। আমি আমার ওই ফটো স্টুডিওর ব্যবসা থেকে মুনাফা করে আমার সেই চাচাকে টাকা রিটার্ন করেছি, আমার ইমিডিয়েট ছোট বোনকে বিয়ে দিয়েছি, বড় ভাইকে বিয়ে দিয়েছি, জায়গা কিনেছি, বাড়ি করেছি, এবং ছোট ভাই বোনদের লেখাপড়া করিয়েছি। আমার এক ভাই পিটিআই ইনস্ট্রাক্টর, আর এক ভাই স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আর এক ছোট ভাই প্রাইমারি স্কুলের শিক্ষক, 2 জনের স্ত্রীও শিক্ষক। টোটালি মিলিয়ে পরিবারটা এখন যথেষ্ট, পুরো পরিবারটার হাল ধরেছিলেন আপনি ওই স্টুডিও দিয়ে। এবং ওই ফটো স্টুডিও দিয়ে আমি সব কিছুই করেছি। কিন্তু একটা সময় এসে এই মোবাইলে যখন ক্যামেরা ঢুকলো, তখন এটা ধীরে 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 দেখি যে টাইটানিকের মতো ধীরে ধীরে ডুবু ডুবু অবস্থা। রাইট, আমি এই জায়গাটায় আসতে চাই ভাই। আপনার সবচাইতে, আপনাকে যদি প্রশংসা করি আমি, সেটা হচ্ছে এই জায়গাটাই। ওই পরিবর্তনের জায়গায় কিন্তু অনেকে হারায় যায়। শুধু আপনি কেন, আমরা বিশ্বব্যাপী দেখেছি অনেক বড় বড় প্রতিষ্ঠান হারিয়ে গেছে। আমরা নকিয়ার কথা বলতে পারি, আমরা দেখেছি হাতে হাতে নকিয়া ফোন ছিল, এখন নকিয়া খুঁজে পাওয়া যায় না। তো এই যে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়াটা, পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন করাটা, যেটা আজকে আমাদের অনুষ্ঠানের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এইটা আপনি ওই সময়টা ধাক্কা পাওয়ার কথা না যে আমার তো বিজনেস সব চলে গেল, আপনি কি করতেছিলেন ওই সময়টাতে? তো দেখি যে ধীরে 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 আমার মনে হয় যে এই ব্যবসাটা টাইটানিকের মতো, কিন্তু আমার তো খরচ বেড়ে গেছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার বাবা মা আছে, আমার এখনো বোন আছে, বিয়ে দিতে হবে, ছোট ভাইরে লেখাপড়া করছে। তখন আমি চিন্তা করলাম যে ডিজিটাল আমার ব্যবসা নষ্ট করছে, আমি ওটা কি কাজে লাগাবো। তাহলে কিভাবে? আমি তো ছোটবেলা থেকে প্রকৃতি, গাছপালা, পশু পাখি
হাঁস মুরগি এটা পছন্দ করতাম, পালতাম। কৃষকদের সাথে ভালো সম্পর্ক ছিল। তো আমি করতাম কি, একটা নর্মালি স্যামসাং ফোন বোধহয় 7-8 হাজার টাকা দিয়ে কেনা ছিল, ওইটা নিয়ে শনিবারে অফ ডে ছিল, গ্রামে বেরোতাম। কৃষক ওই তাদের সঙ্গে কথা বলতে। ভাই কি করতেছেন? আরে ঘাস কাটতেছি। জমি কি আপনার? না ভাই কামলা দিছি। এই ধরনের ওদের সঙ্গে ওইভাবে কথা বলে সুন্দর করে, যেহেতু আমার ক্যামেরার হাত, অ্যাঙ্গেল বুঝতাম, ক্লোজ শট, তার এই যে এক্সপ্রেশন, এগুলো দিয়ে সুন্দর করে আপলোড দিতাম। দেখছি ভালোই বিল হয়, আচ্ছা, যথেষ্ট ভিউজ হয়। রাইট। এই আপলোডের জায়গাটা একটু আসছে, কত সালে শুরু করেছেন আপনি? এই 2017-তে। 17 অনেক আগে। তো আপনি এই তথ্যটা পেলেন কি করে যে ইউটিউবে ভিডিও দিলে এখান থেকে পয়সা ইনকাম করা এই যায়? পয়সার ব্যাপারটা মজার কথা। আমি ওইভাবে ছবি তুলে নিয়ে আসতাম, ভিডিও বানাইতাম, দেখতাম। তো অনেকে, আমি বললাম এগুলো স্টোর করে, আগে যেরকম আমি অ্যালবাম করে রাখতাম, এই ভিডিও কিভাবে রাখবো? তো আমি কম্পিউটারে লোড করে করে রাখতাম। আবার মাঝে মধ্যে এলাকার পোলাপান নাটক করতো, আমাকে নিয়ে যেত, বলতো যে আমার একটা নাটকে এটা রোল। দূর ভাই, আমি তো জীবনে এটা করি নাই, পারবো না। কয় না, আপনার দিয়েই হবে। তো যাই হোক, না কাকতালি ভাবেই হবে হয়তো, আমাকে নিয়ে গেল, একটা রোল দিল, একটা বাবার চরিত্রে। ওরা অন্যান্য যারা শিল্পী আছে তাদেরকে বললো যে মানিক ভাই দিল কিনা, এটা কি দিল, প্রথম শটেই হিট, অ্যাকুরেট। যাই হোক, দেখি সবাই প্রশংসা করে, আমারও একটু মানে একটু কি জানি বলে না, ভাব চলে আসে। হ্যাঁ, ভাব চলে আসলো। তো যাই হোক, এইভাবে বললাম এটা রাখি কিভাবে, কম্পিউটারে লোড হয় বেশি। তো একজন বললো যে আপনি একটা ইউটিউব চ্যানেল করেন। সেটা আবার কি? ওখান থেকে পয়সা পাওয়া যায়। দূর, ইউটিউবের পয়সা দেবে কেমনে? তো আমাকে বললো যে একটা নেট কানেকশন নিয়ে, তখন আমার স্টুডিওতে কিন্তু নেট কানেকশন নাই। ওকে, আমি ওইভাবে করতাম। তো নিয়ে আসার পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে দেখা দিয়ে যাও কিভাবে আপলোড করতে হয়। দেখা দিল, আমি যেই দেই দেখলো ভালোই ভিউ হয়। কিছুদিন পরে 4,000 ওয়াচ টাইম, 4,000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরে নাকি মনিটাইজেশন দেয়, এইসব আমি তো কিছু বুঝতাম না। তো অনেকেই বলতো যে ভাইয়া আপনার তো সময় হয়ে গেছে, আপনি অ্যাপ্লাই করেন না। কোথায় অ্যাপ্লাই করবো? যে অ্যাপ্লাই করলে তো ওখান থেকে টাকা পাওয়া যাবে। টাকাটা দিবে কে? কয় গুগল কিভাবে দেবে? কয় আমি এসে একটা সেট আপ করে দিয়ে যাবো। বললাম সেট আপ করে দাও। সেট আপ করে দেওয়ার পরে আবার একটা চিঠি আসলো। অ্যাডসেন্সের। যাই হোক, এরকম করে হঠাৎ একদিন দেখি যে অ্যাকাউন্ট সেট আপ করে দিয়ে গেল, একটা মেসেজ আসছে। মজার বিষয় হচ্ছে ওই দিন তারিখ ছিল 12, সময় ছিল 12টা, এবং টাকা দেখি 12,000 ঢুকছে। আর আমার স্টুডিওর ডেট হচ্ছে 12/12/1988। বললাম তাহলে তো 12 আমার জন্য খুব ফেভারিট। 12 তারিখে 12টার সময় 12,000 টাকা প্রথম টাকা পেয়েছি আমি। উৎসাহ বেড়ে গেল। এরপরে প্রতি শনিবার তো স্টুডিও বন্ধ, ওর সঙ্গে যুক্ত করলাম শুক্রবার করে, এই যে ট্রেনে উঠে চলে যেতাম খুলনা যা কোথায় ভালো খামার আছে সেখানে যেতাম, ঢাকায় আসতাম, চলে যেতাম রাজশাহী। আমি যে ভিডিও করতাম সবাই বেশ ভালোভাবে নিত এবং প্রশংসা করতো। আপনি তো তখন না নিজে প্রেজেন্টার হলেন, তার আগ পর্যন্ত তো আর ক্যামেরার সামনে আসেন নাই। না, ওই প্রথম আসি নাই। এবং আপনি তখন কি নিজে এগুলো এডিট করতেন নাকি আপনার ছেলে মেয়েদেরকে দিয়ে এডিট করাইতাম? আশেপাশে যারা ওই যে বিয়ের ভিডিও এডিট করতো ওদেরকে নিয়ে এসে বলতাম যে এডিটর জোড়া দাও। সব মোবাইলে করতেন ওই সময়টা? না, আমার পিসিতে। না, আমরা ভিডিওটা করতেন মোবাইলে তখন? প্রথমে মোবাইলে। আচ্ছা। এরপরে তো আমার যে স্টুডিওর ক্যামেরা ছিল ওটাতে ভিডিও অপশন তেমন ছিল না, আমি ক্যামেরা ভাড়া নিতাম। মনে হতো ভাড়া নিয়ে 1500 টাকা দিয়ে ভাড়া নিয়ে শনিবারে অফ ডে আমি আর একজন সাথে করে নিয়ে বাড়াইতাম। বাড়াই কবুতরে ভিডিও করতাম, এই খাঁচায় মাছ চাষ সেটা করতাম, করে নিয়ে এসে আবার ওদেরকে 500-1000 টাকা দিয়ে ওটা এডিট করাইতাম, করায় এটা আপলোড দিতাম। এদিকে ব্যবসা মান্দা। এরপরে ওই টাকা দিয়ে আবার ক্যামেরা ভাড়া করতাম, আবার এডিটর ভাড়া করে এগুলো করতাম। কিন্তু আমার একটা সাহস ছিল যে আমার এটা ভালো হবে। একটু জানতে চাইবো যে সর্বোচ্চ ইনকাম কত ছিল এক মাসে? নেবেন না তো আপনি বললে? না, মানুষ উৎসাহ পাবে না, আর কেউ নেবে না, হয়তো অনেকে হিংসা করবে। এমনিতেও যেভাবে হিংসা করে ভাই, বলা কি ঠিক হবে?
কোনো সমস্যা নাই, এখানে এসে সবাই বলে, আমি মানুষকে উৎসাহ দেওয়ার জন্য আচ্ছা। বলি। একটা ধারণাও পরিষ্কার করে দিচ্ছে আসলে যারা সফল ব্লগার বা সফল ইউটিউবিং করেন তাদের ইনকামটা কি পরিমাণ, কত আমার তো এমন হয় নাই, 1 মাসে সর্বোচ্চ 8 লাখ টাকা পর্যন্ত পাইছি। 8 লাখ টাকা আলহামদুলিল্লাহ, আপনার জায়গা থেকে অনেক টাকা ওই সময়টাতে। আমি যদি বলি এটা কি কত কত সালের গল্প 8 লাখ টাকার ব্যাপারটা? খুব একটা বেশি দূরেও না, কাছাকাছি বলতে এই যে ফেসবুক বন্ধ করে মানে টাকা কম দিচ্ছে, এই 2 বছর আগেও আমি পেয়েছি আচ্ছা। ফেসবুক এবং ইউটিউব থেকে। সো এটা যদি আমি এর মানে শুধু ওইটা না, অনেকে আমাকে হিংসা করে, হিংসা করেন, জলে অসুবিধা নেই। যে আমার এই কার্যক্রম দেখে, আমার একটা খামার দেখে বা আমার একটা গাড়িতে চলাফেরা দেখে অনেকেই অনেক কথাই বলে। তা আমি যে গাড়ি কিনছি আমার 1 মাসের টাকা দিয়ে, অবশ্য বেশি টাকা, গাড়িটার সাইজ সুইজ ভালো, দামি গাড়ি, কিন্তু আমি কিনেছি তো কম দামে, মাত্র 6,90,000 টাকা 1 মাসের টাকা দিয়ে। আজকে বলেই ফেললাম। ওটা কেনার পরে অনেকে বললো মানিক তো একেবারে শেষ করে দিল। সেটা বড় কথা না, আপনি এখন প্রায় 10 থেকে 12 জন মানুষ আপনার সাথে রেগুলার কাজ করে এবং যাদের রুটি রুজি আল্লাহর রহমত আপনার হাত দিয়ে হচ্ছে। আপনি একটা পুরো সেট আপ করেছেন। আমি শুধুমাত্র তাই বলবো না, আপনি সামাজিক কাজের একটা ভিন্ন ডাইমেনশন তৈরি করেছেন। আমি দেখেছি কিছু কিছু একেবারে গৃহহীন মানুষদেরকে আপনি বাড়ি করে দেন, শুধু বাড়ি না, আমি দেখলাম লেপতোষকও কিনে দেন তাদেরকে, আমি দেখেছি ভিডিওগুলো। এবং আপনি অর্থ সাহায্য দিচ্ছেন, ডিরেক্টলি আপনার বাড়িতে আসতেছে, এবং আপনি একটা মেহমানখানাও খুলে বসেছেন। এই যে কাজগুলো, এগুলোর যেমন সামাজিক প্রভাব আছে, ঠিক একইভাবে আয়েরও একটা ব্যাপার আছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি জাস্ট এখানে একটা মূল্যায়নধর্মী বিষয় আপনার সাথে জানতে চাই। আমি আপনাদের ভিডিও দেখে এত বেশি ইন্সপায়ার্ড ছিলাম, আমি নিজেও ফার্মিং শুরু করেছিলাম, সত্য কথা বলতে যেটা। কিন্তু আমার কাছে মনে হয় একটা পর্যায়ে গিয়ে কিছু কিছু ভিডিও, এগুলো অনেক সময় মানুষের ক্ষতি করে ফেলেছে, মানে ফার্মিংয়ের ভিডিও যারা করে। কারণ আমাদের হয় কি, ভিডিওর ভিউজের জন্য সফলতা যে পরিমাণ দেখানো হয়, 200 টাকা নিয়ে শুরু করেছিলাম, আজকে 2 কোটি টাকার মালিক, মানুষ কিন্তু শুনেই ঝাঁপায়া পড়ে। কিন্তু এই 200 থেকে 2 কোটির যে জার্নি, এটার যে কত রকমের প্রতিবন্ধকতা এবং এটা যে আসলে এত সহজ না, এটা আসলে অনেকেই বলে না। যেমন আমি কিছু কিছু ফার্মিং এরকম দেখছি, 2 শতক জায়গার উপরে তিনি গড়ে তুলেছেন এত সুন্দর খামার। আচ্ছা, ভালো কথা, হতেই পারে, কিন্তু এটা বলা হয় না যে 2 শতকের এই যে বর্জ্য ম্যানেজমেন্ট, গরুর যে গোবরটা হয়, এটা কোথায় ফেলেছে, আসে না, এই ভিডিওতে কিন্তু আসে না। আপনি বলতে চাচ্ছেন যে অনেকেই শুধু ইনকামের জন্য যাচ্ছে তাই থাম্বনেল দিয়ে যাচ্ছে তাই এক্স্যাক্টলি একটা প্রেজেন্ট করে, রাইট, যাতে অনেকেই আছে হুমড়ি খেয়ে পরে লাস্টে এটা সর্বশান্ত হয়ে যায়। বিশেষ করে বিদেশি অনেকেই হয়েছেন, প্রবাসী ভাইরা। হ্যাঁ, এবং আমাকে এত ভালোবাসে কেন, আমাকে এত বিশ্বাস করে কেন? আপনি হয়তো জেনে থাকবেন, বাংলাদেশে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ আমার চ্যানেলে অ্যাক্টিভ পাবেন না। কিন্তু আমি নাম বলবো না, একের উপর থেকে শেষ পর্যন্ত এমন কোনো এগ্রিকালচার ইউটিউব চ্যানেল নাই যে তারা এটা করে নাই। একমাত্র আমার চিত্রপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেল, রয়মানিক ফেসবুক পেজে এটা পাবেন না। আমাকে অনেকেই ফোন দেয় যে ভাইয়া আসেন, ব্ল্যাক সোলজার নিয়ে একটা ভিডিও করেন বা বায়োফ্লক নিয়ে ভিডিও করেন, আপনার টাকা দেব। বলে আপনি টাকা দিবেন কেন? টাকা দিবেন, আপনি তো বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করছেন, ভালো আছেন, আমাকে নিয়ে যা ভিডিও করার টাকা দিবেন কেন? এইটাকে বলেন যে আপনি একজন ইউটিউবার, আসবেন, ভিডিও করবেন, টাকা নিয়ে চলে যাবেন। বাহ, আমি কিন্তু সেটা না। আমি রবিকুল ইসলাম মানিক, আমার চ্যানেলের নাম চিত্রপুরী কৃষিচিত্র। তাকে ফোন দিয়েছেন আপনি, আপনি তো ধরা খাইছেনি। আর না, আপনি তো ধরা খাইছেনি। আমি আমার চ্যানেলে প্রচার করব, এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম, আরো 20 জন আসবে, তাকে ট্রেনিং এর নামে আপনি টাকা ইনকাম করবেন। ওই ব্যবসা মানিক করে না। শোনেন, আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে, সিংহভাগ কিন্তু গ্রামীণ, ওদের সুখ দুঃখের গল্প আছে। আমি কখনো আমার চ্যানেল দেখবেন কোনো থাম্বনেইলে লেখা পাবেন না এই ব্যবসা করে রাতারাতি কোটিপতি। আমি কখনো বলি নাই। আমি জানি একটা গরুর পিছনে কত টাকা খরচ হয় এবং কয় টাকা লাভ হয়। বিদেশ থেকে যারা ফোন দেয়, মানিক ভাই আপনার ভিডিও দেখি, আমি খুব শখ করছি, আমি কিছু গরু কিনবো, তো আপনি একটু সহযোগিতা চাই। প্রথমেই আমি উল্টোপাল্টা কথা বলি যে আপনি কোন দেশে থাকেন? সৌদি আরব। খামার কি সৌদি আরব করবেন? যে না, আমি বাড়িতে করবো। বাড়ি কোথায়? একটা জেলার নাম বলে। গরু পালবে কে? আমার ছোট ভাই। বলে আপনি ঘুরে এসে গরুর গোবরও পাবেন না। এ ভাই কি বলেন?
হ্যাঁ, আপনি বিদেশে থাকেন, কষ্ট করে টাকা ইনকাম করতেছেন, বাড়িতে পাঠা দিবেন, ছোট ভাই বা চাচা বা ভাতিজা বা ছেলে পালবে, আপনি ঘুরে আসে গরু তো পাইবেনই না, গরুর যে গোবর সেটাও পাবেন না। নিরুৎসাহিত করি, এরপর ব্যাখ্যা দিয়ে বুঝা দেয় যে ভাইরে রাগ করেন না, আপনারা বিদেশের মাটিতে অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন, আপনি কি ফোন ব্যবহার করেন, আপনি বাড়িতে খোঁজ নিয়ে দেখেন, তার চেয়ে বড় বড় সাইজ ফোন আপনার ছেলে, আপনার ছোট ভাই এরা ব্যবহার করে। কয় ভাই তো ঠিক কথা বলছেন, আপনার স্ত্রীও তাই করে। কয় হ্যাঁ আসলে তো তাই। বললাম না, আপনি টাকা পাঠায় দিবেন, গরু কেনার সময় ধরা খাবে, গরু ঠিক মতো পালবে না, গোসল করাবে না, খাওয়াবে না, বেচার সময় যা দিয়ে কিনবে তার চেয়ে কম দামে বিক্রি করে লাস্টে দেখবেন যে কিছুই নাই। অতএব এই কাজ করিনি না, আমি বরাবরই আমার কথা এটাই। প্রাণীর সাথে ওই একটা হার্ট টু হার্ট কানেকশন থাকে, হার্ট টু হার্ট কানেকশন, যেটা ওইটা আপনি অন্য কাউকে দিয়ে বলেন, রাইট? ভাই আমি কথার মধ্যে কথা বলি, আমি 2 দিন আগে আমি 7টা গরু কিনেছি 4 লক্ষ টাকা দিয়ে। আমি যাচ্ছিলাম একটা তদন্তে, মানে আমার কাছে অনেকে ঘর চায়, ঘর দেওয়ার আগে আমি আগে তদন্ত করি, যাই আগে দেখি যে আসলে তার অবস্থানটা কি, আশেপাশের মানুষের কাছ থেকে শুনি, আমি স্বচক্ষে দেখি, যদি দেখি যে না এনাকে একটা ঘর দেওয়া দরকার, তখনই ডোনাররা কিন্তু আগেই বলে, আমি কোনোদিন কোনো ডোনারের কাছে টাকা চাই না। আমার হাতে এখন 3টা ঘর আছে, আমি কিন্তু যেখানে সেখানে দেই না। আমি আগে তদন্ত করে ওই রিপোর্ট, ওই ভিডিওটা পাঠায় দিয়ে তার সঙ্গে ফোনে কথা বলি যে ভাইয়া এর এই অবস্থা, এখানে কি দেবো, ঠিক আছে দিয়ে দেন। আমি ওই তদন্তে গিয়ে এক হাটের পাশ দিয়ে যাচ্ছিলাম, গ্যাস লাইন পশুর হাট, দেখেছি কয়েকটা গরু বাঁধা। আমি যখন ওখানে দাঁড়াতেই একটা গরু আসে, আমার ভিডিওতে দেখবেন একবার সর্বশেষ ভিডিওতে, গরুটা এসে আমার কাছে এই পায়ের কাছে মুখ দিয়ে প্রায় 5-7 মিনিট দাঁড়ায়, আমি হতভম্ব হয়ে গেছি। আমি বললাম কি ব্যাপার, এদেরকে খাওয়া নাই? ও তো অভিযোগ জানাচ্ছে যে আপনি আমাকে নিয়ে যান, এরা খাওয়ায় না। পরে ওই গরুর জন্য ওখান থেকে আরো 6টা, মোট 7টা গরুর নিচে 2 দিন আগে। আমার ভিডিও যদি দেখেন দেখে থাকবেন। আমি যেটা বলছিলাম ওইখানে আসি, তো অনেকেই পয়সা ইনকামের জন্য ভিডিও করে, আমি করি না। দেখি যে এই মানুষটা উল্টাপাল্টা কথা বলে যে না আমি আপনি পেমেন্ট দেবো, আপনি এটা বলেন। বললাম না, আমার অত টাকার দরকার নাই, না খায়া থাকা আমার অভ্যাস আছে, আমি যেটা ইনকাম করব 100% হালাল। আপনি আমার খরচ দিয়ে নিয়ে আসছেন জন্য আপনি সেখানে বলি রহমানে কখনো বলে না। আমি আমার মতো আমার ভাষা দিয়ে কথা বলি। অনেকে বলে যে মানে আঞ্চলিক ভাষায় কথা বলে, অমুক সুন্দর করে কথা বলে, অমুক সুন্দর করে কথা বলে, শিখে ওইভাবে বলতে পারে না। বললাম না, আমি তো এটা করবো না। আর জি কিবরিয়া সাহেব চমৎকার ভাবে কথা বলতেছে, আমি চেষ্টা করলে হয়তো অতটুকু না হলে একটু ভালো হবে, কিন্তু আমি তো বলবো না। আমি রহিমানি গ্রাম থেকে উঠে আসছি, আমরা স্টুডিওতে আমাকে যেন ওই মানুষটাই পায়। আপনার অনেক ধরনের মানবিক কাজ আছে, একটা হচ্ছে সরাসরি অর্থ দিতেন আপনি, আর একটা হচ্ছে আপনি মেহমানখানা করেছেন। এখন আমি দেখি যে একবার রান্না বান্না করে ভ্যানে করে নিয়ে যান। হ্যাঁ, একবারে ভাল লাগে কি, মানে আপনি যখন কাঁচামরিচের দাম জিজ্ঞেস করেন না, আমি যখন ভিডিওটা দেখি আমার কাছে ফিল আমি কাঁচামরিচের স্মেল পাচ্ছি। কারণ এই একেবারে এই হাটটা কিন্তু আপনি চাইলে একটু আরো উন্নত হাটে যেতে পারেন, আপনি সেটা করেন না। আপনি এই যে হাটটা একেবারে গ্রামের হাট, মাটিতে বিছায় ওরা বিক্রি করে, এগুলো আমাদের শৈশবকে মনে করায় দেয়। সো কন্টেন্ট ক্রিয়েট শুধু না, কন্টেন্টকে আসলে কন্টেন্ট মেকার যিনি তাকে বুঝতে হবে যে আসলে দর্শকের পালসটা কি, এটা আপনি খুব ভালো করে বোঝেন। আবার আমি দেখি যে এই যে অনেক লোকজন আপনার কাছে আসতেছে, আপনি হয়তো একজনকে সাহায্য করতে পারছেন, বাকি 5 জনকে পারতেছেন না, কিন্তু ওই 5 জনের সঙ্গে আপনি এত চমৎকার করে কথা বলেন যে ওই 5 জনের সাথে আসলে আমি হলে চিন্তা করি যে আসলে আমি কিভাবে ওদেরকে সাহায্য করতাম। আপনি এমনভাবে কথা বলতেছেন যেন আপনার ঘরের মানুষ ওরা, যে বাবারে আমি আজকে পারতেছি না, এর বাড়িতে আমার কাছে তো এত টাকা নাই। টাকাটা যে আপনি দিচ্ছেন এটাও খুব একটা হাইপ ক্রিয়েট করতেছেন না, টাকাটা বের করে দিচ্ছেন, মনে হচ্ছে যে ঠিক আছে এটা তো তোমারই প্রাপ্য। তো এই বিষয়গুলো আপনার মধ্যে কিভাবে আসলো? যখন আমার চিত্রপুরী কৃষি চিত্র চালু হলো, দেখে ওখান থেকে ভালো আর্নিং আসতে শুরু করে দিল। আমার ফটো স্টুডিওর ব্যবসা খারাপ, ওটা অনেক সময় দেখা যেত যে এই চ্যানেলের টাকা দিয়ে ঘর ভাড়া দিতাম। যখন ধীরে ধীরে একটা অবস্থা এসে গেল, তখন বললাম যে এখন আর বোধহয় আমার এখানে বসে থাকা ঠিক হবে না, সপ্তাহে 2 দিন না, আমার সপ্তাহে 7 দিনে দৌড়তে হবে। তখন দোকান ক্লোজ করে দিয়ে আমি বেরোলাম। তখন যে টাকা পয়সা আসতে শুরু করলো, আমি খাওয়ানোর পরেও দেখি যে নিজের পরিবার চলার পরেও ওদের উদ্বৃত্ত টাকা থাকে। তো তখন স্থানীয় যে একটা কেন্দ্রীয় জামি মসজিদ আছে, ওখান থেকে ওই ফকির মিসকিন কিছু থাকে, ওদেরকে দাওয়াত দিয়ে নিয়ে বাড়ির সামনে, আমার মনে আছে আমার চ্যানেল ঢুকে দেখবেন, প্রথমে 50 থেকে 60 জন এদেরকে মুরগির রোস্ট এবং আর কি কি যেন খাওয়াইছিলাম। খাওয়ানোর পর আবার জিজ্ঞাসা করলাম, আম্মা আপনাদের আর কি খেতে ইচ্ছা করে? যে বাবা, একজন বললেন যে পায়েস খাবো। ঠিক আছে,
পরের সপ্তাহে আবার দুধ নিয়ে আসলাম, পাটালি গুড় নিয়ে এসে পায়েস করে খাওয়ালাম। এরপরে সামনের সপ্তাহে কি খাবেন? সামনের সপ্তাহে এটা খাবো। ঠিক আছে খাওয়াবো। তো ঠিক আছে খাওয়াবো। তখন কিন্তু প্রবাসীরা বলেন আর দেশের মানুষ বলেন আমার কিন্তু ওই ডোনেট করেন নাই, এটা আমার ইনকামের টাকা, সব নিজে নিজেই চলতেছে। হ্যাঁ, আর ভালো লাগতো। আমি একটাই জিনিস চিন্তা করতাম, এটা ফিল করি এবং বিশ্বাস করি যে এই যে ওরা যে আমার বাড়িতে এসে খেলো, ওদের সাথে আমি বেশি লাভবান হলাম। কোথা থেকে? কারণ এক সময় আমার বাড়িতে চুলাও জ্বলতো না, আর আমার বাড়িতে 50, 60, 100 জন মানুষ এসে খাচ্ছে, ওদের যেটা পছন্দ সেটা আমি খাওয়াতে পারতেছি, আমি দেখতেছি, এর চেয়ে লাভবান আর কি। আল্লাহ শুক্রিয়া। তো দেখা গেল যে ওই ভিডিও ছাড়ার পরে আবার টাকা বসে, ওইটা দেখে ওই টাকা থেকে আবার আরো হেল্প করা যাচ্ছে। হ্যাঁ, ওই ভিডিওগুলো আমার ওই রয় মানিক চিত্রপুরি সেকেন্ড চ্যালেঞ্জ যেটা, সেটা আমার কৃষি চিত্র তো 1.5 না 6 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবং ফলোয়ারও আছে, তো ওটা থেকে তো আসেই। তো এইখানে বললাম যে না, এটা এই কৃষির মধ্যে এটা ঢুকাবো না, এইগুলো আলাদা করে কন্টেন্ট করে। তো ওখান থেকে পয়সা আসে। এই ভিডিও দেখে অনেক ভালো মানুষ যা আসে সারা পৃথিবীতে এবং দেশে, তখন থেকে আমি বুঝতে পারলাম, ফোন দেয় যে মানিক ভাই আপনার মেহমানদের তো শরীক হতে চাই, তা আসেন শুক্রবার অনুষ্ঠানে আসেন, আমার সাথে থাকবেন, খাবেন, খাওয়াবেন। কয় না ওইভাবে না। যে কিভাবে? আমি কিছু টাকা পাঠাতে চাই। টাকা পাঠাবেন মানে? কয় সামনের সপ্তাহে আমি মিষ্টি খাওয়াবো। তো দেখেন তো মিষ্টি কত দিন। বললাম যে 100 পিসের মিষ্টির দাম এত টাকা, ভাই আমি টাকাটা পাঠাই দিই বিকাশে। তখন বললাম পাঠাবেন, আচ্ছা ঠিক আছে পাঠাই দেন। ওই টাকাতে মিষ্টি কিনে যুক্ত করলাম। ভিডিও শেষে বলে দিলাম যে আজকের এই অনুষ্ঠানে মিষ্টি খাইয়েছে আমার প্রিয় একজন মানুষ অমুক এলাকা থেকে অমুক। ওই ভিডিও দেখে পরের সপ্তাহে দেখে আরো 2-3 জন ফোন, মানিক ভাই আমি সামনে সপ্তাহে আমি একটা খাসি দিতে চাই। খাসি কয় টাকা? বললাম 8-10 হাজার টাকা, বড় করলে 14-15 হাজার টাকা লাগতে পারে। আমি টাকা পাঠা দিই ভাই, সামনের সপ্তাহে খাসি খাওয়েন। এই যে শুরু হয়ে গেল। ধীরে 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 এমন অবস্থা, আমার বাড়ির সামনে প্রায় 2000 প্লাস, এখন 2000 প্লাস মেহমান হতো, কিন্তু আমি মাঝখানে বন্ধ করে দিছি। সমস্যাটা হলো কি, ওই অনুষ্ঠান শেষে সবাই নগদ টাকা চায়, যে আমার ক্যান্সার হচ্ছে, আমার এটা হয়েছে, কিডনি সমস্যা, আমার বাড়ি নাই, ঘর নাই, ইত্যাদি ইত্যাদি। তো ওর মধ্যে থেকে বেছে বেছে টাকা বাঁচত, দিয়ে দিতাম। কিন্তু এমন একটা পর্যায়ে আসলো সেটা সামাল দেওয়া কঠিন। তখন চিন্তা করলাম যে আবার অনেক ফ্রড আসে। আমি তো সহজ সরল মানুষ, জানেনি সবাই। আমার কাছে ভুলভাল বইলে টাকা নিয়ে যেত, পরে দেখতাম যে হয়তো এটা ভুল। আপনি বাড়ি করে দিয়েছেন কটা এখন পর্যন্ত? তাও প্রায় 200-র কাছাকাছি। 200-র কাছাকাছি বাড়ি করে দিয়েছেন। টিম অয়েল প্রায় 300 প্লাস হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 200-র কাছাকাছি বাড়ি, এবং শুধু বাড়ি না, আমি দেখেছি ওই বাড়ির বাসন কোসন থেকে শুরু করে লেপ কাঁথা বালিশ থেকে শুরু করে বিছানার চাদর পর্যন্ত আপনি কিনে দেন। এটা কি শুধু সিরাজগঞ্জে হয়েছে নাকি সারা ওভারঅল বাংলাদেশে আপনি করেছেন এই 200 বাড়ি? দূরে যাওয়া সম্ভব হয় না আসলে, নিজস্ব। সিরাজগঞ্জে তো এমপি হয়ে যাওয়া উচিত আপনার, মানে আমি আসলে না, আমার তো ওই ছিল না, এখনো নাই। আসলে আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে আমার 200 বাড়ি তো আমার মনে হয় না যে কোনো এমপিও করেছেন কোন এলাকায়। এক চেয়ারম্যানকে আমি বলছিলাম, তোমাদের শরম করে না? তুমি রানিং চেয়ারম্যান, তুমি আমার কাছে তোমার এলাকার মসজিদের জন্য ইয়া চাচ্ছ, সহায়তা চাচ্ছ? কয় ভাই লজ্জা করলে কি আর রাজনীতি করি? বললাম এটা বলতে নাই, তোমরা রাজনীতি করো, ওই লেখো না জনগণের সেবা করার জন্য রাজনীতি করো। কি করো? তোমার এলাকার রাস্তা ভাঙা আমার কাছে আসে, আমি লোক লাগায় মাটি ফেলাইয়া দিই, তোমাদের লজ্জা করে না? তোমার এলাকায় পানির কল নাই, একটা গুচ্ছ গ্রামে, ছোট একটা গুচ্ছ গ্রামে মসজিদ বানায় দিছি, 14টা ফ্যামিলি থাকে, একটা টিউবওয়েলে ছিল না, আমি 14টা টিউবওয়েলে করে দিছি। ওই দিন অবশ্য টিএনও সাহেবকে বলছিলাম যে দেখলাম, বললাম যে যেহেতু এটা সরকারি স্থাপনা, এখানে টিউবওয়েল চাচ্ছে, আমি দেবো? হ্যাঁ দেন। আবার মসজিদ চাচ্ছে যে দেন, আমরা পারি না। আমি দিচ্ছি নি, দেন। বললাম উদ্বোধনের দিন আপনি আসেন। তো ওইখানে ওই দিন থেকে প্রশাসন গিয়ে ওরা বললো যে আসলে আমাদের সীমিত ইয়ার মধ্যে আমরা পারি না, মানিক ভাই যেটা করছে যেটা আমরা পারছি না। স্থানীয় অনেক প্রতিনিধি আমাকে হিংসা করে, অনেকে মনে করতে হয়তো ইলেকশন করবে,
তো ইলেকশনের সময় দেখা যায় যে আমি ওই এলাকায় নাই, আমি ওই টিউবওয়েল, একজনের টয়লেট, একজনের ঘর দেয়া নিয়ে ব্যস্ত। তখন বলছে না, ওকে ওর রাস্তায় হাঁটতে দাও, যে কারণে সবাই ভালোবাসে, জানে যে রাজনীতি করবেও না, কারোর আমি কাটাও না। কিন্তু ভাই আপনি কানেকশনটা করেন কিভাবে যে এতগুলো খর করলেন? এটা নিশ্চয়ই শুধু আপনার অর্থ না, বিদেশ থেকে অনেকে সাহায্য না না, পাঠায়। অনেকের বাইরে থেকে অর্থ আসে। কারণ একটা তদন্তের ভিডিও যখন আমার বাড়িতে 5 জন মানুষ আছে যে আমার ঘর দরকার, আমি বলি ঠিক আছে, আমি সময় করে একদিন যাব দেখতে। আমি যে যাই দেখতে, তার ওই পুরো অবস্থাটা আমার ভিডিও ক্যামেরায় উঠে আসে। আচ্ছা, তখন আমি বলি যে আপনার যে অবস্থা, আমি ভিডিও ধারণ করলাম, যদি এটা আমার চ্যানেলে যাবে। কোন সহৃদয় ব্যক্তি যদি মনে করে যে আপনার একটা ঘর দেয়া দরকার, আমার সঙ্গে যোগাযোগ করবে, তাৎক্ষণিক আমি আসব, এসে আমি নিজে দাঁড়িয়ে থেকে ঘর দেব। সরাসরি যে কারোর কাছে টাকা চাওয়া আমি কোনোদিনও চাই না, এবং আমাকে খোঁজে, অনেকেই খুঁজে খুঁজে পায় না, 3 মাস 4 মাস 6 মাস পরেও একদিন পায়া বলে যে আমি 6 মাস হলে খুঁজতেছি। কেন? আমি ইউএসএ প্রবাসী বা ইউকে প্রবাসী, আপনার কাজগুলো নিয়মিত দেখি, আমি একটু শরিক হতে চাই, আমাকে একটু শরিক করবেন। বলে কি কাজে শরিক হতে চান? কয় আপনি যে ঘর দেন, বাচ্চাদের খাওয়ান, এটা আমি শরিক হতে চাই। ভাই মানে এই প্রশ্নটা আমি সবাইকে করি। মানবিক কাজের কিন্তু একটা অনেক বড় রিস্ক পয়েন্ট আছে, সমালোচনা হওয়ার। মানে এই কাজগুলো আপনি করছেন, ভিডিও মানুষ দেখছে, এটা আয় হচ্ছে, এটা আপনার রুটি রুজি বা মানব সেবা সবকিছু মিলে একটা খুব সুন্দর সংমিশ্রণ। কিন্তু এই যে আপনি একটা গাড়ি কিনছেন না, 6 লাখ টাকা দাম, কিন্তু গাড়িটা খুব বেশি দাম না অন্যান্য জায়গাগুলো থেকে আমি যদি কম্পেয়ার করি, মানুষজন মনে করবে যে আপনি ওই অর্থ থেকে এখান থেকে না বলে তো, অনেকে বলে, অনেকে কমেন্টস করে। তারা তো জানে না, আসলে তারা তো জানে না একজন সফল ইউটিউবার। এই জন্য বন্ধই করে দিয়েছি, মানে হেল্পিং এপিসোড আমার এখানে আমার অনেকে আসতো, আমার এরকম অনেক ইন্টারেস্টিং, কারণ এই কাজগুলো তো আমি জানি, টেস্টগুলো জানি, আমি রেডিওতেও প্রচুর এরকম ক্যান্সারের পেশেন্ট থেকে শুরু করে অনেক কিছু ডিরেক্টলি লাইক এসে ধরেন এমনও হতো যে অর্থ সাহায্য সরাসরি তার কাছে চলে যাচ্ছে, মাঝখানে আমি শুধু প্রচার করি। আমি চেষ্টা করি এটা, কিন্তু অনেকে হয় কি, আমি ওনাদের নাম্বার দিয়ে দেওয়ার পরেও আমাকে সরাসরি নক করে। আচ্ছা, যে মানিক ভাই, ওনাকে দিয়ে আমি সাহস পাচ্ছি না, আপনার মাধ্যমে দিয়ে আপনি যা একটু পৌঁছা দিয়ে একটা ব্যবস্থা। এখানে একটা ব্যাপার আছে যে যার টাকা আমার মাধ্যমে পাঠায়, আমি কিন্তু একেবারে গুনে গুনে আসে সবচেয়ে বাজেট করে সুন্দর করে। মজার বিষয় কি, একজন 10,000 টাকা পাঠাইলো বিকাশে, ওই বিকাশ থেকে ওই টাকাটা উড্ডয়ন করতে কিন্তু আরো 200 টাকা লাগে, সেটা আমার পকেটের টাকা দিয়ে ওই টাকাটা তুলে নিয়ে সেই বাড়িতে যায় তার হাতে আমি পৌঁছা দিই। আমার সঙ্গে 2টা ক্যামেরাম্যান থাকে, 2,000 টাকা দিতে হয়, এডিটরকে 1,000 টাকা দিতে হয়। আমার গাড়ি হলেও ওখানে যাইতে কিন্তু তেল খরচ আছে, ড্রাইভার খরচ আছে, তার মানে কোনো জায়গায় 5,000 টাকা পৌঁছা দিতেই কিন্তু আমার 4-5,000 টাকা খরচ হয়, সেটা কিন্তু অনেকেই জানে না। রাইট। একটা কথা আছে যে এটা গ্রামাঞ্চলের মানুষজনই বলে, আমরা গুরুজনদের কাছ থেকে শুনেছি, একজন দুস্থ মানুষ আপনার কাছে হাত পেতেছে, আপনি পকেট থেকে টাকা বের করে সাহায্য করবেন, এই সুযোগটা আল্লাহ সবাইকে দেয় না। আমি তো এটা বলি ভাইয়া, অনেক বলি যে মহান সৃষ্টিকর্তা আমাকে হয়তো পছন্দ করেছেন, আমি বলি যে সবার হাত দিয়ে ভালো কাজ করায় না, আল্লাহ হয়তো আমার এই 2টা হাত পছন্দ করেছে। এই যে যেমন রিসেন্ট এক হিন্দু মেয়ের একটা বাড়ি করে দিয়েছি, চমৎকার। ওরা দেখেছেন কিনা, আমার কাছে কয়েকদিন গেছে, যাওয়ার পরে একদিন বলেই ফেললো যে মানিক দা, আমি হিন্দু জন্য কি দিবেন না? আমার একেবারে ভিতরে যা লাগলো যে বলে কি। আবার ওর ভাই উত্তম নাম প্রাইমারি স্কুলে একসঙ্গে লেখাপড়া করতাম, সে বললো যে মানিক, তুমি তো দোস্ত অনেক ভালো কাজ করতেছো, আমার এই ছোট বোনটা আসলে অসহায়, দেখো তো একটা ঘর দেওয়া যায় না। 2-3 দিন রিটার্ন দেওয়ার পরেও যেদিন ওই কথা বলছে, দাদা আমি হিন্দু জন্য দেবেন না, আমি তারপরে একজনের ঘরের একটা বাজেট ছিল, আমি তার কাছে শোনার প্রয়োজনই মনে করি নাই, আমি তাড়াতাড়ি বাজারে গিয়ে খাম খুঁটি এগুলো কিনে নিয়ে যায়, দাঁড়া থেকে ঘর দেওয়ার পরে আপাকে আমি লাস্ট ফিনিশিং যে কথাগুলো আছে আমি বললাম যে আপা, আপনার যে টাকা ছিল সেই টাকা দিয়ে এই অসহায় বোনকে আমি ঘর দিয়েছি। আমি অন্যান্য ভিডিও আগে তদন্ত ভিডিও দেই, মতামত নেই, যেহেতু আপনার টাকাটা দেয়া ছিল এবং আপনি বলেছিলেন যে মানিক ভাই আপনি যেখানে পারফেক্ট মনে করবেন সেখানে দিবেন, আমার ভিডিও দেখতে হবে না, যে কারণে আপনার টাকাটা আমি এখানে ব্যয় করেছি। আমি কি কোনো ভুল করেছি? ফোন দিয়ে সে এতই খুশি হয়েছে, এরপরে আরেকটা ভিডিও দেখে সেদিন বলতেছে যে আমি আরেকটা ঘরের ব্যবস্থা করি। অসাধারণ। মানিক ভাই, তো আমি আপনার জন্য দোয়া করি এবং আপনার কাছ থেকেও দোয়া চাই যে আপনি আরো অনেক ভালো কিছু করেন এবং আপনার মাধ্যমে আরো শত শত হাজার হাজার মানুষ উপকৃত হোক। আপনাকে এবং নেক্সাস টিভিকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া করছি। আর দর্শকদের বলছি, কারোর
ইন্টারনাল অর্থাৎ গোপনীয় কিছু কথা শুনলে সেটা নিয়ে বিরূপ মানে মন্তব্য করেন। যেমন আমি আগে একেবারে হতদরিদ্র ছিলাম, এখন ভালো আছি, এটা অনেকের কাছে খারাপ লাগবে। এটা আসলে খারাপ লাগার বিষয় না। মহান সৃষ্টিকর্তা চাইলে আপনাকে ভালো অবস্থানে নিয়ে আসতে পারে। আপনার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু আপনি আসলে খাটাচ্ছেন না। আপনি উল্টো পথে উল্টোভাবে আমাদের নিয়ে কমেন্টস করছেন। কারণ যে গুছিয়ে কমেন্টস করতে পারে সে কিন্তু ভালো একটা কাজও করতে পারে। অর্থাৎ আমি যেটি বলবো, আমাদের পিছনে সময় নষ্ট না করে আপনি পজিটিভভাবে পরিশ্রম করুন, ওই সময়টা কাজে লাগান, দেখবেন আপনি আমার চেয়ে ভালো করবেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।